তৃণমূলের আমলে দুর্নীতির মেগা সিরিয়াল, আর সেই মেগা সিরিয়ালে আজকের পর্ব হচ্ছে জীবনদায়ী যন্ত্রপাতি হাসপাতালে সমস্ত পড়ে পড়ে নষ্ট। রাজ্যের সরকারি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর ছবিটা তুলে ধরেছে কে? ক্যাগ রিপোর্ট। আজকে দেখাবো কোটি টাকার সরঞ্জাম। যখন করোনার সময় যখন আপনি বা আপনারা যখন অক্সিজেনের জন্য, একটু অক্সিজেনের জন্য, ভেন্টিলেটরের জন্য দৌড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, চারিদিকে যখন শুধুই হাহাকার, একটু অক্সিজেনের জন্য, একটা ভেন্টিলেটর বেডের জন্য কত ছোটাছুটি করেছেন বলুন তো? প্রিয়জনকে বাঁচাতে ছুটতে হয়েছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। পর্যাপ্ত ভেন্টিলেটর বা সরঞ্জামের অভাবে চিকিৎসকরাও অসহায়ের মতো বলেছিলেন তাদের কাছে পর্যাপ্ত ভেন্টিলেটর বা সরঞ্জাম নেই। ঠিক সেই কঠিন সময়ে যখন রাজ্যে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, বিশেষ করে দ্বিতীয় করোনার আবহাওয়ায়, তখন অন্যদিকে কি হচ্ছিল জানেন? হাসপাতালে এসে পৌঁছনো কোটি কোটি টাকার জীবনদায়ী যন্ত্রগুলো হাসপাতালের এক কোণে পড়েছিল। অডিট রিপোর্ট অনুযায়ী কি বলা হচ্ছে ক্যাগ রিপোর্টে? সরাসরি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক কি তথ্য উঠে আসছে? দেখো, প্রত্যেক দিনই রাজ্যের একাধিক দফতরের যে দুর্নীতির যে ছবি, সেটা ক্যাগ রিপোর্টের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। কিন্তু আজকে যে ক্যাগ রিপোর্টের যে তথ্য, সেই রিপোর্টের তথ্য সেটা মানুষকে অনেকটা বেশি ভাবাচ্ছে। তার কারণ হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস তা এসে পৌঁছানোর পরেও তা কেন কোভিড কালে ব্যবহার করা হয়নি, সেটাই ক্যাগ রিপোর্টের মধ্যে উল্লেখিত হয়েছে। এবং সেটা যে কোনো সাধারণ হাসপাতালে নয়, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল বলে পরিচিত ছিল এসএসকেএম হাসপাতাল। সে এসএসকেএম হাসপাতালে এই ধরনের ভেন্টিলেটর পড়ে পড়ে নষ্ট হয়েছে, বাক্সবন্দি অবস্থাতে পড়ে রয়েছে, সেটা সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? যে সিএজি রিপোর্ট আমরা অ্যাক্সেস করতে পেরেছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে 3টে CV200 ভেন্টিলেটর মডেলের ভেন্টিলেটর সেগুলো পড়েছিল। এছাড়া আইসিইউ তে ব্যবহার করার জন্য যে 17টি ভেন্টিলেটর, সেটিকেও ফেলে রেখা দেওয়া হয়েছিল। এবং এগুলো সবই পিএম কেয়ারস এর মধ্যে দিয়ে রাজ্যে এসে পৌঁছেছিল। এবং তুমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলে যে কোভিড কালে মানুষ প্রিয়জনকে যখন দেখছিলেন তিনি অসুস্থ হচ্ছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রচুর মানুষ এই ভেন্টিলেটর জোগাড় করার জন্য অসহায়ের মতো দৌড়াদৌড়ি করেছে, তখন সেই সময় ক্যাগ রিপোর্টে উল্লেখ যে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে যে ভেন্টিলেটর সেই সময় বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকলো, সেগুলো ব্যবহারই করা হলো না। এবং অনেকেই বলছেন এই রিপোর্ট দেখার পর, যেহেতু পিএম কেয়ার ফান্ডের মধ্যে দিয়ে এসেছিল, কোথাও বোধহয় একটা রাজনৈতিক বৈরিতার কথা বারবার ধরে উচ্চারিত হতো, যে কারণেই হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে এই ধরনের ভেন্টিলেটরকে ব্যবহারই করা হয়নি। শুধুমাত্র রাজনীতির জন্য এই রকম ভাবে যখন করোনায় মানুষ মারা যাচ্ছেন, একের পর এক মৃত্যু হচ্ছে, বহু মানুষের মৃত্যু হয়েছে বিশেষ করে দ্বিতীয় করোনার ঢেউয়ের সময়, তখন শুধুমাত্র অভিযোগ উঠছে রাজনীতির জন্য এইভাবে পিএম কোভিড কেয়ারের যে রিলিফ এসেছিল বলা যায়, এই অক্সিজেন তারপরে ভেন্টিলেটর, সেগুলো পড়ে পড়ে নষ্ট হলো। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলছেন দেখুন। পিএম কেয়ার থেকে ভেন্টিলেটর আমাদের কাছে খবর ছিল, মেডিকেল কলেজের বেসমেন্টে 20টা ভেন্টিলেটর পিএম কেয়ারসের এবং এসএসকেএম এর বেসমেন্টে 11টা ভেন্টিলেটর পড়ে আছে। তো এই ভেন্টিলেটরগুলো কিছুটা এখনো ইউজ হয়েছে। মেও হাসপাতাল আপনারা জানেন, আমরা ঘুরে এলাম কদিন আগে, এবং সেখানে আমি আরো অবাক হলাম দেখে 10টি খুব নামজাদা জাপানিজ কোম্পানি, তার এসির দাম সব থেকে বেশি, তার এসি পাঠিয়েছিল পিএম কেয়ারস থেকে। 60খানা ঝাঁ চকচকে নতুন বেড, সেগুলো প্লাস্টিকের মোড়ক খোলা হয়নি। 3টে ওটি টেবিল, এগুলো প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। তো সেটা প্রধানমন্ত্রী পাঠালে তো গ্রহণযোগ্য নয়। মানুষের হাহাকার অক্সিজেনের জন্য, মানুষের হাহাকার ভেন্টিলেটরের জন্য, আর প্রধানমন্ত্রী পাঠালে তা গ্রহণযোগ্য নয়। এরকমটাই ছিল তৎকালীন পালাবদলের আগে তৃণমূল সরকারের। দেখুন, মানুষ তখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অক্সিজেনের জন্য, ভেন্টিলেটরের জন্য, ওষুধের জন্য, জীবনদায়ী যন্ত্রর জন্য। সেই জীবনদায়ী যন্ত্র পড়ে পড়েই নষ্ট। সরকারি হাসপাতালে কোটি কোটি টাকার অপচয়।
আর অক্সিজেনের অবস্থা কি ছিল? 75টি অক্সিজেন প্লান্ট পাঠানো হয়েছিল, কিন্তু সেই অক্সিজেনের প্লান্টের কি হয়েছে, ক্যাগ রিপোর্টে কি রয়েছে? অক্সিজেন নিয়ে ক্যাগ রিপোর্টে আরো কি বিস্ফোরক তথ্য, আবিরের কাছ থেকে জানবো। অক্সিজেন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল এবং প্রত্যেকটি লোকে অক্সিজেন সিলিন্ডার সে সময় কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারা যাবে কিনা তা নিয়ে সমস্ত বয়সের মানুষজনকে দেখতে পাওয়া গিয়েছিল। চূড়ান্ত একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তার সঙ্গী প্রায় প্রত্যেকদিন প্রায় বেশিরভাগই পরিবার। এই যে ক্যাগ রিপোর্ট, সেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 75টি যে অক্সিজেন প্লান্ট সে সময় তৈরি করানো হয়েছিল, তার মধ্যে 2023 সালের শেষ পর্যন্ত মাত্র 61টি প্লান্টকে কমিশন করা হয় এবং কার্যকর হয়েছিল তার মধ্যে হচ্ছে মাত্র 32টি, অর্থাৎ পাঠানো 57% যে প্লান্ট সেগুলোকে ব্যবহারের অবস্থাতেই ছিল না, অর্থাৎ অকেজো হয়ে পড়েছিল। যেটা মানুষকে জীবন দেবে, প্রাণ বাঁচাবে, যা দরকার প্রত্যেক দিন, সে অক্সিজেনই ব্যবহার করতে পারা যায়নি। সেটাও এই সিএজি রিপোর্টের মধ্যে উল্লেখিত হয়েছে এবং এটাও রাজ্যের যে একাধিক যে সুপার স্পেশালিটি হাসপাতাল, যে নিয়ে বারবার ভুরি ভুরি অভিযোগ সে সময় বিরোধীরা করতো, যারা বর্তমানে রাজ্যের শাসক দল, তারা যে অভিযোগগুলো করছিল ক্যাগ রিপোর্টের ক্ষেত্রে সেই অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে এবং এটাও এই কোভিড পরিস্থিতির সময়। ভাবা যায়, জীবনদায়ী যন্ত্র পড়ে পড়েই নষ্ট, দুর্নীতির মেগা সিরিয়ালে কিছুই তো বাদ নেই। ক্যাগ রিপোর্ট যা যা বলছে, এমনকি করোনা টেস্টের যন্ত্রপাতিও এরকমভাবেই পড়ে পড়ে নষ্ট। করোনা টেস্টের যন্ত্রপাতি নিয়ে, সরঞ্জাম নিয়ে ক্যাগ রিপোর্টে সেখানেও বিস্ফোরক তথ্য, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো। শারদত্ত মুখোপাধ্যায় কি বললেন? প্রধানমন্ত্রীর পাঠানো সরঞ্জাম সেগুলো তো ব্যবহারযোগ্য নয়, কারণ রাজনীতি, বারবার অভিযোগ উঠে আসছে, রাজনীতি হয়েছে, বারবার অভিযোগ উঠে এসেছে। তার মানে মানুষের জীবন আগে না রাজনীতি আগে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। করোনা টেস্টের সরঞ্জাম নিয়েও এই রকম অবহেলা? একেবারেই তাই। এবং জেলাগুলোতেও যে হাসপাতালগুলোর প্রতি মানুষজনকে নির্ভরশীল থাকতে হতো, একাধিক জেলা হাসপাতালের তালিকা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে ক্যাগ রিপোর্ট অনুযায়ী। আমি একবার যদি তোমাকে বলি, জলপাইগুড়ি জেলা হাসপাতালে 24 ধরনের এই ধরনের সরঞ্জাম ছিলই না। বসিরহাট জেলা হাসপাতালের ক্ষেত্রে 38 ধরনের এ ধরনের সরঞ্জাম ছিল না। জলপাইগুড়ি জেলা হাসপাতালের ক্ষেত্রে 34 ধরনের সরঞ্জামে ঘাটতি ছিল। বসিরহাট জেলা হাসপাতালের ক্ষেত্রে 46 ধরনের এই ধরনের সরঞ্জামে ঘাটতি ছিল। এবং ঘাটাল মহকুমা হাসপাতালে 3 বছর ধরে অকেজ হয়ে পড়েছিল হচ্ছে আলট্রাসোনোগ্রাফি মেশিন। ফলে শুধুমাত্র যে সরঞ্জাম, টেস্ট করার যে কিট, তা নয়, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা প্রত্যেক দিন মানুষের স্বাস্থ্যক্ষেত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের অবস্থা সেই সময় দেখতে পাওয়া গিয়েছিল। ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা সময় বিরোধীরা যে ভুরি ভুরি অভিযোগ তুলতো, ক্যাগ রিপোর্ট কিন্তু সেটাকেই সত্য বলে দেখাচ্ছে এবং তারা বলছেন যে কোভিডের সময় অন্তত যে ধরনের ব্যবহার করা দরকার ছিল, সেখানে কোথাও রাজনীতির মার প্যাচের কারণে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে মানুষজন তার কোনো সুবিধাই পাননি স্বাস্থ্যক্ষেত্রে, যার ফল প্রচুর মানুষকে ভুগতে হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজনীতির দড়ি টানাটানি না থাকলে স্বাস্থ্যক্ষেত্রের মধ্যে বিষয় মানুষজন অনেক সুবিধা পেতেন এবং তাদের সুবিধা হতো, সেটাও এই উল্লেখের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট আকারে ক্যাগ তাদের রিপোর্টে উল্লেখ করে দিয়েছে। পরীক্ষার যন্ত্রেই বিপুল ঘাটতি, দুর্নীতির মেগা সিরিয়ালে ঘাটতি স্পষ্ট ক্যাগ রিপোর্টে। শুধু তাই নয়, ভুল রিপোর্ট, ভুল চিকিৎসা, ভুল টেস্ট ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। ক্যাগ রিপোর্টে সুপারিশ করা হয়েছিল যে ভুল রিপোর্ট, ভুল টেস্ট, ভুল চিকিৎসা মারাত্মক বিপদ আনতে পারে। সরকারি হাসপাতালগুলোতে কি হয়েছে করোনার সময়, এই নিয়েও ক্যাগ রিপোর্টে কি বলা হচ্ছে আবির? বলা হচ্ছে যে বায়োমেডিক্যাল যে ডিভাইস, সেগুলোর যে যথাযথভাবে পরীক্ষা করার জায়গা, সেখানে বেশ কিছু নিয়ন্ত্রকের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছিল, সেটাই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এর যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকের ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হয়। এবং তোমাকে একটু আগে বলছিলাম যে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, তার যেমন ঘাটতি ছিল,
বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে যেখানে রোগীর সংখ্যারা ওই হাসপাতালগুলোর উপর নির্ভর করে থাকেন সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি ছিল। ঠিক একই রকম বলছেন যে এই বায়োমেডিক্যাল যে ডিভাইস সেগুলোর যে পর্যাপ্ত অডিট করে ব্যবহার করার দরকার সেখানেও একটা ঘাটতি থেকে গিয়েছিল, ফলে সেটাও মারাত্মক একটা আকার ধারণ করতে পারত এবং হয়তো কোনো ক্ষেত্রে সেটি আকার ধারণ করেও ছিল, যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয়। ক্যাগ রিপোর্ট সামনে আসার পর, প্রকাশ্যে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে ঠিক সেই সময় স্বাস্থ্যক্ষেত্রে দাঁড়িয়ে কি ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছিল। ভয়ঙ্কর ক্যাগ রিপোর্টে বিভিন্ন তথ্য, একের পর এক ক্যাগ রিপোর্ট আমরা দেখাচ্ছি। বিভিন্ন দফতরের বিভিন্ন ক্যাগ রিপোর্টে দুর্নীতির বিস্ফোরক তথ্য, আর সেই তথ্যে এবার করোনা কালে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাজনীতির অভিযোগ, ভয়াবহ রাজনীতির অভিযোগ। যখন একের পর এক মানুষ মারা যাচ্ছেন, করোনায় আক্রান্ত হয়ে সর্বশান্ত হচ্ছেন, তখন সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রীর দেওয়া যে সমস্ত ভেন্টিলেটর, অক্সিজেন, সরঞ্জাম সমস্ত কিছু পড়ে থাকছে। বারবার রাজনীতির অভিযোগ উঠে আসছে। কি অবস্থা দেখুন, খড়দায় জলবন্দি 200টা পরিবার। খড়দায় এই অবস্থা, অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না, ভয়ঙ্কর অবস্থা খড়দায়। 200টা পরিবার এইভাবে জলবন্দি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়া। দেখুন খড়দা উত্তর 24 পরগনায় বাচ্চা কোলে এই অবস্থা, মহিষপোতা এই রকম জলে ডুবে রয়েছেন। খড়দার মহিষপোতা ও দাসপাড়া প্রায় 20 বছর ধরে এরকম জল যন্ত্রণা, বলছেন তো তারা। জমা জলে দাঁড়িয়েই বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূল সরকারের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, জমা জলে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারার অভিযোগ। খড়দায় জলবন্দি 200 পরিবার এবং এইভাবেই 20 বছর ধরে চলছে। বৃষ্টি হলেই নাকি এরকম অবস্থা হয়। খড়দা পুরসভা কি কাজ করেছে তাহলে এতদিন? দেখুন বৃদ্ধকে কিভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বৃষ্টি হলেই নাকি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এই রকম অবস্থা হয়। খড়দা এই কলকাতার কাছেই একদম, সেই খড়দাতেই 200টা পরিবার এইভাবে বাস করেন। এর আগে তো ভোট নিয়েছেন শাসক দল, পুরসভা ছিল শাসক দলের, সেই পুরসভা কি কাজ করেছে? এখন বিক্ষোভে ফেটে পড়ছেন। পালাবদলের আগে বোধহয় মুখই খুলতে পারতেন না এলাকাবাসী। মুক্তি চাই। কল্যাণ চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের এই জল যন্ত্রণা থেকে উনি যেন মুক্তি দেয়, কারণ এটাই ওনার কাছে। খুব অসুবিধা হয়, একসাথে বলুন না, সবাই একটু একসাথে বলুন। কি সবার অসুবিধা? সবার অসুবিধা। বিগত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, আর ছোটবেলা থেকে আমরা দেখতাম ইটের রাস্তা ছিল, এখানে কোনোদিন জল জমতো না। আমাদের খাল নিকাশি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, নিকাশি হচ্ছে না। আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি, এই দেখছি, দেখবো, করবো, এইভাবে চলছে। অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, টোটো আসে না, ভ্যান আসতে চায় না, তাকে জোর জবরদস্তি রিকোয়েস্ট করা। আমার 22 বছর বিয়ে হয়েছে, আমি 22 বছর ধরে দেখে যাচ্ছি এরকম অবস্থা, একই অবস্থা। আমি দরজা খুলতে পারি না, জলের জোকের জন্য, সাপের জন্য খুব অসুবিধা হয়, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। তৃণমূল সরকারের আমলে 15টি বছর এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমাদের ক্যামেরায় এমনও ছবি ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের কোলে করে নিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলের যারা বাচ্চা তারা এইভাবেই জল ঠেঙিয়ে তাদেরকে স্কুলে যেতে হচ্ছে। এবং এমনটাই একটা অভিযোগ আরো গুরুতর, যে রাত্রিবেলা হলে এই যে দেখতে পাচ্ছেন লাইট পোস্ট, সেই লাইট পোস্টে কিন্তু লাইট লাগানো আছে, কিন্তু সেই লাইট জ্বলে না, দেখার কেউ নেই। কারণ দেখেও যদি কেউ না দেখার ভান করে থাকে তাহলে তো কাউকে দোষ দেওয়া যায় না। মহিষপোতা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বিধায়কের কাছে, বিজেপি বিধায়কের কাছে আবেদন জানালেন তারা, নিশ্চয়ই বিধায়ক ব্যবস্থা করবেন। এবার বেলুড়ের ছবি দেখুন। বেলুড়ে ইএসআই হাসপাতাল একেবারে জলের তলায় বলা যায়, জলে ডুবু ইএসআই হাসপাতাল। খুব স্বাভাবিকভাবেই বিপাকে রোগীর আত্মীয়রা, বিপাকে রোগীরা, প্রচুর রোগী, বহু রোগী ভর্তি রয়েছেন।
তারপরে মেশিনপত্র সেগুলোর কি হবে? সেগুলো কি ঠিকঠাক থাকবে ইএসআই হাসপাতালে? বেলুড়ের বিপাকে রোগী থেকে চিকিৎসকরা, অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। প্রতি বছরেই একই সমস্যা, প্রশাসনের নজর ছিল না কোনোদিন, অভিযোগ রোগীর পরিবারের। আর এখানে তো প্রশাসক বসেছিলেন, কোনো পুরসভা নেই, কিচ্ছু নেই, সরাসরি চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, পুরো প্রশাসক বলে একটা কথা ছিল, একটা পোস্ট ছিল, কিন্তু পুরসভা ছিল না, যার ফলেই কি এইরকম অবস্থা? দেখো, শেষ অর্থাৎ নির্বাচনের আগে যে শেষ পুর প্রশাসক তিনি কে? তিনি একজন চিকিৎসক, ডক্টর রানা চ্যাটার্জি। তিনি 5 বছর ধরে বিধায়ক, একাধিকবার ফল খাওয়াতে গেছিলেন 15ই আগস্টে সিএসআই হাসপাতালে। তিনি রোগীদের ফল খাওয়াতেন, তিনি রোগীদের রান্না বান্না কি হচ্ছে সেটা দেখতে যেতেন, কিন্তু জল কমানোর দায়িত্ব তখন তিনি কিন্তু ঘরে বসে ঘুমাতেন। অভিযোগটা সেরকমই, শুধু 1 বছর 2 বছর নয়, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান কেউ করতে আসেনি। আর যার ভুক্তভোগী হচ্ছে এখনো পর্যন্ত এই রোগীরা। যখন চিকিৎসকরা আসছেন তাদের চিকিৎসা দিতে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চিকিৎসা কোথা থেকে করবেন, কিভাবে করবেন সেটাই বুঝতে পারছে না। এমনকি টানা 2 দিনের বৃষ্টি, বলা যেতে পারে কালকে রাতের পর থেকে একাধিক রোগী পরিবার তারা তাদেরকে নিয়ে চলে গেছে। মানে নিজের ভোট ব্যাংকের জন্য খাবার খাওয়াতে যেতেন, পাউরুটি খাওয়াতে যেতেন, ফল খাওয়াতে যেতেন নিজের ফলের জন্য, কিন্তু এই রোগীদের জন্য চিন্তা ভাবনা কিছুই ছিল না। চিকিৎসকরা কি বলছেন দেখুন। এটা প্রত্যেকবারই রেনি সিজনে হয়, যাতায়াতই অসুবিধে হয়, আমাদের পরীক্ষা আছে সেগুলো নেওয়ারও প্রবলেম। কোনো জানানোর পর কোনো সুরাহা পায়নি? না, সুরাহা বলতে গিয়ে এটা উঁচু করেছিল, কিন্তু তারপরে আরো জল আরো উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে জল বেড়ে গিয়ে পড়ে যাচ্ছে। এর সঙ্গে 1 হাঁটু আগে হয়তো এর লেভেলটা একটু নিচু ছিল, এখন আগের এর থেকে অনেক বেশি জমতো, এখন একটু কমেছে, কিন্তু একদম বন্ধ হয়নি। আর বৃষ্টি হলেই চুচুড়ার কি অবস্থা দেখুন। হুগলিতে মুষলধারায় বৃষ্টি হয়েছে, জল জমে একেবারে শেষ অবস্থা মানুষের। জলমগ্ন এলাকার নিচু এলাকা, জল ভেঙেই চলছে রোজ নামচা, ধীর গতিতে চলছে গাড়ি, দুর্ভোগে নিত্যযাত্রীরা। এইখানেও কি এই একই অবস্থা বছরের পর বছর ধরে? শুভদ্বীপের কাছে যাব, সোমনাথের কাছে যাব। সোমনাথ, একই অবস্থা, পুরসভাগুলো কি করেছে এতদিন ধরে? হ্যাঁ দেখো অয়নদা, এটাই হচ্ছে পৌরসভা, বিগত দিনের সরকার কি করেছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। এমনি বর্ষাকালের মধ্যে টানা বৃষ্টির জেরে নেজেহাল শহরবাসী। কেন? যেই রাস্তায় যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই সব খানাখন্দে ভরা, রাস্তার গর্তের পরিমাণ বুঝতে পারছে না, ছোট ছোট দুর্ঘটনা লেগেই আছে। তেমন যেসব গলি আছে সেসব চুঁচুড়া শহরে সুকান্তনগর, রবীন্দ্রনগর, পীরতলা, পিয়ারা বাগান, এইসব বিভিন্ন জায়গায়, ব্যান্ডেল, বিভিন্ন জায়গায় যেসব গলি রয়েছে, স্কুল রয়েছে, এটা কি যেখানে সেখানে প্রমোটিং এর জন্য এই অবস্থা? হ্যাঁ দেখো, প্রমোটিং তো রয়েছে, এমনি রাস্তাঘাটের যে নিকাশি, সেই নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন বেহাল রয়েছে। বিগত দিনের সরকার পঞ্চায়েত থেকে এবং পৌরসভা থেকে যে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না করার জন্য রাস্তা ড্রেন সমান হয়ে গেছে। ভোট নিয়ে গেছেন, কিভাবে ভোট নিয়ে গেছেন প্রশ্ন ওঠে অনেক সময়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হলদিয়ার অবস্থা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি আমরা। হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে এইভাবেই জল যন্ত্রণা একেবারে। হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আমরা অগ্নিমিত্রা পালকে বারবার দেখছি, তিনি গেছেন সেখানে, পরিদর্শন করছেন, ত্রাণ দিচ্ছেন, কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই হলদিয়ার। এটা পুরসভার 29 নম্বর ওয়ার্ড। হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। বৃষ্টির জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত, দেউলপোতায় মাটির বাড়ি ধসে মৃত্যু। শিল্প শহর হলদিয়া, আর সেই শিল্প শহর হলদিয়ার এই অবস্থাটা ভয়ঙ্কর আকার নিয়েছে। সেখানেই মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছেন, ত্রাণ শিবিরে গিয়েছেন, এবং মানুষজন বাড়িতে থাকতেও পারছেন না। একবারে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাদের হাঁটু জল, কোথাও কোমর জল। এই যে পরিস্থিতি, তার থেকে কিভাবে মুক্ত হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয়, সে চেষ্টা করবে। তিনি তো আজকে আসছেন, আসলে সন্ধ্যাবু তো সব খোঁজ খবর রাখছে হলদিয়ার, আশা করছি আরো সুন্দরভাবে যাতে কাজ করতে পারে। কি অসুবিধা হচ্ছে এখানে?
অসুবিধা বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্নিত হচ্ছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই, কিন্তু এই জল নিকাশিটা যদি আরও মাস্টার প্ল্যান করে আর একটু সুন্দর ব্যবস্থা করা যায়, কারণ জলটা এতটা পরিমাণে হয়েছে, 500 মিলিমিটারের উপরে জল হয়েছে। তো এই জলটা ভবিষ্যতে হয়তো আগামী বর্ষা আসবে, আবারও হতে পারে জল। তো তার আগে যদি আমাদের হলদিয়া পৌরসভার উদ্যোগে যদি জল নিকাশির ব্যবস্থাটা আরও উন্নত করা যায়, তো আগামী দিনে এই দুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।